সে বলছে, তাকে জিজ্ঞেস করা হলো যে এই হত্যাকাণ্ডের সাথে তুমি জড়িত কিনা, সে বলল আমি জড়িত না, এখানে জামাত বিএনপি ষড়যন্ত্র থাকতে পারে। মানে আপনি দেখেন তার বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য, হাসিনার বক্তব্য প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। বাংলাদেশে পূর্বে যখনই কোনো ঘটনা ঘটেছে হাসিনা, আওয়ামী লীগ, কামাল বলেছে জামাত বিএনপির ষড়যন্ত্র। সুতরাং ফয়সালের সাথে আমরা মনে করি পূর্ববর্তী সরকারের ঊর্ধ্বতন শক্তি জড়িত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় খুন হয়েছে। সুতরাং ফয়সালকে বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং ফয়সাল, সে যে আওয়ামী লীগের এজেন্ট, সে যে আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের ভাড়া করা খুনি, তার প্রমাণ হচ্ছে সে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদিকে সে জঙ্গি বলেছে। সুতরাং হাসিনার বয়ান তৈরিকারী সেই ফয়সাল বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ট্যাগিং করতে চায়, এটা কখনো মেনে নেওয়া হবে না। সেজন্য ফয়সালকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জড়িত বলে আমরা স্পষ্টভাবে মনে করছি এবং আমরা মনে করি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কারা কারা জড়িত সেই কুশীলবদেরকেও খুঁজে বের করতে হবে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে যারা ঢেলে দিয়েছিল সেই অংশটাতে শুধুমাত্র রাজনৈতিক দল ছিল না, সেখানে ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সেখানে ছিল শাহবাগীদের একটা বড় অংশ, সেখানে ছিল বড় ধরনের ভারতীয় আধিপত্যবাদী প্রক্সি গ্রুপগুলো। সেই প্রক্সি গ্রুপগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল এবং সামরিক বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীকে দলীয়করণ করে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের সামরিক বাহিনীকে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। তাদেরকে সক্রিয়ভাবে বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে দেওয়া হয় নাই। সেই কুশীলব ১/১১ কুশীলব মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সে অপেক্ষায় আছি। ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে কথা বলছি। এই ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থার যে অধপতন, যে অব্যবস্থাপনা, সড়ক, রেলপথ, পানিপথ প্রত্যেকটি জায়গায় দুর্ঘটনা ঘটছে। দৌলদিয়ায় 50 জন যাত্রী নিয়ে একটি বাস পড়ে গেল, 10 জন ছাড়া কেউ উঠতে পারলো না, সবাই মৃত্যুবরণ করলো, কিন্তু এই সরকারকে বিবৃতিও দিতে পারলো না, এই সরকার শোকও প্রকাশ করতে পারলো না। এই সরকার তাদের জীবনের মূল্যকে 25,000 টাকায় কেনাবেচা করতে চায়। 25 কোটি টাকা দিয়েও তো একটা মানুষের জীবন ফেরাতে পারবেন না। যেই বাবার হাফেজা মেয়েটা মারা গেছেন সেই বাবা জানেন সন্তান হারানোর বেদনা। যেই স্বামীর নববধূ চলে গেলেন তিনি বুঝেন জীবনের কত মূল্য। আর আপনি 25,000 টাকার বিনিময়ে সেই জীবন নিয়ে উপহাস করছেন। এই ধরনের কাজ করবেন না। জনগণের কাতারে সামিল হন, জনগণের চাওয়া পূরণ করেন এবং যারা এই দৌলদিয়ার ঘটনায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এদের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ আমরা দেখেছি, আমরা দীর্ঘদিন যাবৎ সড়ক পরিবহন এবং পরিবহন ব্যবস্থার নিরাপদ আন্দোলন চলে আসছে। তো আপনারা যদি কোনোভাবে পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে না পারেন, আমরা কিন্তু পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। সরকারকে সহযোগিতা করছি, কিন্তু কোনোভাবে আমার জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে দেশ চালাবেন সেই সুযোগ দেওয়া হবে না।